প্রিয় দর্শক, আমি সায়ন গ্লোবাল আঙিনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বহু প্রতীক্ষিত এই নির্বাচন জুলাই 2024-এর গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ, ভারতে চলে আসা, ভারতে রাজনৈতিক আশ্রয় নেওয়া, এই ঘটনাবলী কিন্তু আমরা ঘটতে দেখেছি। এবং শেখ হাসিনা চলে আসার পর বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, যার প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এছাড়া কয়েকজন সমন্বয়ক, তারাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কাজকর্ম প্রকল্প পরিচালনায় সহায়তা করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারে জামাতে ইসলামী রয়েছে, ন্যাশনাল সিটিজেন পার্টি রয়েছে এবং রয়েছে বিএনপি। এই মুহূর্তে একটা প্রশ্ন সামনে আসছে যে বাংলাদেশের আসন্ন এই নির্বাচন কি আদৌ বৈধতা পাবে? মানে আরেকটু পরিষ্কার করে বলতে গেলে বলতে হয়, আওয়ামী লীগবিহীন নির্বাচন কি বাংলাদেশে আদৌ বৈধ? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা পুরো দেখবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শেখ হাসিনা ভারতে চলে আসার পর বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং এই নিষিদ্ধকরণের পিছনে কয়েকটি যুক্তিও কিন্তু তুলে ধরা হয়েছে। যেমন, আওয়ামী লীগের শাসনে বারবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এসেছে, দুর্নীতির অভিযোগ তো আছেই, এছাড়া দমনমূলক শাসন, নির্বাচনে কারচুপি, এই সমস্ত বিষয়ও কিন্তু সামনে এসেছে। ফলত এই ঘটনাগুলোই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জনমত তৈরি করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত অভিযোগকে সামনে রেখে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। গত প্রায় 2 দশক পর বাংলাদেশে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখা যাচ্ছে, যেখানে প্রধান 2 প্রতিপক্ষ হচ্ছে বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং জামাতে ইসলামী বাংলাদেশ। এবং এখানেই প্রশ্নটা থেকে যাচ্ছে, এই নির্বাচন কি একতরফা হচ্ছে না? এবারে আমরা আলোচনা করব যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়ার যে দাবিটি রয়েছে, যাকে কেন্দ্র করে এই নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি বা বৈধতার প্রশ্নটা সামনে আসছে, সেই দাবির পশ্চাতের যুক্তিগুলো কি কি? আগেই আমরা বলেছি, আওয়ামী লীগের দীর্ঘ শাসনে, 15 বছরের শাসনে বারবার কিন্তু মানবাধিকার লঙ্ঘন, বিরোধী রাজনৈতিক দলের উপর দমন পীড়ন, নির্বাচনে কারচুপি, এই বিষয়গুলো সামনে এসেছে। ফলে বাংলাদেশের জনসাধারণের একটা অংশ, তারা কিন্তু আওয়ামী লীগের উপর বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল। এমনকি আওয়ামী লীগের অনেক সমর্থকও দলের নেতানেত্রীদের এই সমস্ত কার্যকলাপে বিরক্ত হয়ে হয়তো মুখ ফিরিয়ে নিয়েছিলেন। এই অবস্থায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের একটা স্বপ্নকে সামনে রেখে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনকে বৈধতা দেওয়া যেতে পারে, এরকম একটা কথা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ কিন্তু মনে করছেন। অর্থাৎ এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক পুনরুজ্জীবনের পরীক্ষাও বলতে পারি। আওয়ামী লীগকে ছাড়া এই নির্বাচন বৈধতা পেতে পারে আরও একটি কারণে। যদি দেখা যায় বিপুল সংখ্যক ভোটার এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে এবং কোনো কারচুপি সেখানে হতে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে এই নির্বাচন কিন্তু বৈধতা পাওয়ার একটা বড় দাবি রাখতে পারে। অনেক রাজনৈতিক বিশ্লেষক আবার এটাও বলছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন হচ্ছে ঠিকই, কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ায় বাংলাদেশের অন্যান্য দল কিন্তু অংশগ্রহণ করছে। সবথেকে বড় কথা, বাংলাদেশের মূল স্রোতের রাজনীতির অপর একটি গুরুত্বপূর্ণ দল বিএনপি, তারা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এই নির্বাচন প্রক্রিয়াকে পরিচালনা করার জন্য বিপুল অর্থ ব্যয়ও করা হচ্ছে। কাজেই এই নির্বাচন প্রক্রিয়া একেবারে অবৈধ বা আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনের কোনো মূল্য নেই, এই কথা কিন্তু বলা যায় না। এটা অনেক রাজনৈতিক বিশ্লেষকের অভিমত। এবার আসি এই পয়েন্টে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন বৈধতা পেতে পারে না কোন কোন যুক্তিতে। প্রথমত, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বলা ভালো বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সঙ্গে এই আওয়ামী লীগ দলটি ওতপ্রোতভাবে জড়িত আছে। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা সর্বজন স্বীকৃত। ফলে স্বাধীনতা যোদ্ধা বা মুক্তিযোদ্ধা হিসাবে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের প্রতি বাংলাদেশের একটা বড় অংশের মানুষের দীর্ঘকাল ধরে একটা শ্রদ্ধা ও সম্মানের মনোভাব বজায় আছে। এছাড়া বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করে ক্ষমতাতেও এসেছে এবং এই মুহূর্তে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে আওয়ামী লীগের সমর্থক রয়েছেন অন্তত 4 থেকে 5 কোটি। ফলে এই বিপুল সংখ্যক ভোটারের রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে একতরফাভাবে এই নির্বাচন অনুষ্ঠিত করা গণতান্ত্রিকভাবে মোটেই যুক্তিযুক্ত নয়। ফলে এই নির্বাচন কখনোই বৈধ হতে পারে না। মার্কিন বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেছেন, কঠোর গণতান্ত্রিক মানদণ্ডে এই নির্বাচন প্রক্রিয়া বিশ্বাসযোগ্য নয়। আরও একটি কারণে এই নির্বাচনের বৈধতা নাও থাকতে পারে, সেটি হলো নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা কিন্তু বাড়তে পারে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে তাদের শাসন পরিচালনা করছে, তাদের বিরুদ্ধেও কিন্তু গত 18-19 মাসে একটা ক্ষোভ মানুষের মনে সঞ্চারিত হয়েছে।
মব লিঞ্চিং, এছাড়া সংখ্যালঘু হিন্দুদের উপর বর্বরোচিত হামলা, নির্যাতন শুধু বাংলাদেশই নয়, ভারত সহ সারা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনে এক ভয় ও বেদনার জন্ম দিয়েছে। সেক্ষেত্রে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন হয়তো বাংলাদেশ এরপর আবার স্বৈরাচারের পথে ফিরে যেতে পারে। অর্থাৎ যে অভিযোগে শেখ হাসিনাকে বাংলাদেশ ত্যাগে বাধ্য করা হয়েছে কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই অভিযোগ আবার কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন নেতাদের কাজকর্মের ফলে ফিরে আসতে পারে, এরকমও কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। ফলে এই নির্বাচনের পরে যদি একটি সরকার গঠিতও হয়, হোক না সেটা জামাত ইসলামীর নেতৃত্বে বা বিএনপি, ফলে সেই সরকারের কাজকর্ম কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু মানুষ প্রশ্ন তুলতে পারেন, সেখানে প্রধান বিরোধী দলের মত প্রকাশের কোনো স্বাধীনতা থাকছে না এবং সেক্ষেত্রে এই গোটা ব্যাপারটাই অর্থহীন। বাংলাদেশে বিগত কয়েক মাসে পাকিস্তানের প্রভাব অনেক বৃদ্ধি পেয়েছে এবং পাকিস্তানের মদতে বা তাদের সহায়তায় বাংলাদেশে ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতা প্রবল আকার ধারণ করেছে। ফলে পরবর্তীকালে বাংলাদেশে জামাতি ইসলামীর নেতৃত্বে কোনো একটি সরকার গঠিত হলে সেই ভারত বিরোধিতা কিংবা আওয়ামী লীগ বিরোধিতা বা অনেক ক্ষেত্রে হিন্দু বিরোধিতা যে ভয়ঙ্কর আকার নেবে না, সেটা কে বলতে পারে। বিশেষত যেখানে দীপু দাস কিংবা তার মতো আরও বেশ কিছু মানুষকে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে নির্মমভাবে হত্যা করা হয়েছে, জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ পৃথিবীর আরও বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে, যার মধ্যে ভারতও আছে। চীন, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন হয়তো তাদের প্রতিনিধি এই নির্বাচন প্রক্রিয়া দেখার জন্য পাঠাবে, কিন্তু আন্তর্জাতিক মহলের একাংশের মনে এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে একটা উদ্বেগ কিন্তু থেকেই যায়। ইউএনও কিন্তু এই উদ্বেগকে গোপন করেনি। এখানে আরেকটি কথা বলার থাকে, ইউনূস সরকার যে জুলাই ন্যাশনাল চার্টারের মাধ্যমে একটা সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ার কথা বলেছে এবং এই বিষয়ে একটি গণভোটেরও আয়োজন করেছে, সেটি যদি সফলভাবে সম্পন্ন করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই নির্বাচনের বৈধতা পাওয়ার একটা যুক্তিও থাকতে পারে। অর্থাৎ বাংলাদেশের এই নির্বাচনের বৈধতা পাওয়া এবং না পাওয়া দুদিকেই কিন্তু বেশ কিছু যুক্তি বর্তমান। তো আগামীতে আমরা দেখব পরিস্থিতি কোন দিকে গড়ায়, নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তার ফলাফল কি হয় ইত্যাদি। তো আপাতত এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও আগামীতে আমরা আরও নিয়ে আসবো।